হ্যালো ভালোবাসার মানুষগুলো, আমাদের চ্যানেলের গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আমাদের গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। পরের দিন আবিদ নিলয়ের ক্লাসে আসে। নিলয়ের বন্ধুদের কাউকে দেখতে না পেয়ে ওর ব্যাগের উপর জুস ঢেলে চলে যেতে যাবে, তখনই সামনে অর্ককে দেখে। অর্ক কিছু বলতে যাবে, আবিদ অর্কের গালে ঘুষি মেরে বেরিয়ে আসে। সিগারেট হাতে আবিদ ও তার বন্ধুরা কলেজের বারান্দায় দাঁড়িয়ে হাসাহাসি করছিল। নিহি তখন পাশ দিয়ে যেতেই আবিদ তার মুখের সামনে সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে টিচ করতে থাকে। নিহি আবিদের দিকে রাগের দৃষ্টিতে তাকাতেই আবিদ আরও একরাশ ধোঁয়া ওর মুখের উপরে ছেড়ে দেয়। নিহি কোনো প্রতিবাদ না করে মাথা নিচু করে সেখান থেকে কিছুটা সামনে আসতেই দেখলো নিলয় নামের নতুন ছেলেটি অনেক স্পিডে দৌড়ে আসছে ওর দিকে। নিহি ভয় পেয়ে নিলয়ের সাথে ধাক্কা আটকানোর চেষ্টা করে সামনে দুই হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। কয়েক সেকেন্ড ওভাবে থাকার পর সে খেয়াল করে নিলয় তাকে ধাক্কা দেয়নি। নিহি ঘুরে পিছনে তাকিয়ে দেখে নিলয় আবিদের গলা ধরে কি যেন বলছে। নিলয় বলল, তোর সাহস কি করে হয় আমার ব্যাগে জুস ঢালার? আর তারপরেও তো তুই আমার বন্ধুকে মেরে দুঃসাহস দেখিয়েছিস। তোকে তো আজ। কথাটা বলেই নিলয় আবিদের গালে জোরে একটা ঘুষি দেয়। আবিদ কিছু বলতে যাবে, তখনই অনেকগুলো ছেলে মেয়ে এক জায়গায় এসে নিলয়কে আর আবিদকে আটকায়। দুজনার ভালো মতো হাতাহাতি হয়, কিন্তু নিহি ঠিক জানেই না নিলয় কেন আবিদদের সাথে ঝামেলা করলো। এদিকে নিহি ভাবছে আজ এই প্রথমবার কোনো ছেলে তাকে টিচ করা নিয়ে আবিদের প্রতিবাদ করেছে। সে ভেবেছিল ওই দিনের চিঠির ঘটনার পর ক্লাসের সবাইকে তার ভাই পাতিয়ে দেওয়ায় আর বোধহয় তার লাইফে কোনো রোমিও আসবে না। কিন্তু আজ সে নিলয়ের এরকম ঘটনার পর তাকে নিয়েই ভাবতে ব্যস্ত হয়ে পড়ে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট মেয়েরা সহজে কারো প্রেমে পড়ে না, তবে তারা অনেক বেশি ক্রাশ খায়। ক্লাসে কিংবা বাইরের কোনো ছেলের ওপর ক্রাশ খেলে চোরা দৃষ্টিতে দেখতে থাকে তারা। তবে যাকে একবার গভীরভাবে ভাবনায় আনে তাকে সে ভালোবেসে ফেলবেই। ব্রিলিয়ান্ট মেয়েরা প্রেমে পড়ে দেরিতে, তবে কাউকে নিয়ে ওদের ভাবনাগুলো হয় দুষ্টু মিষ্টি আর অনেক গভীর। প্রিন্সিপাল রুমে নিলয় আর আবিদকে ডাকা হয়েছে। স্যারেরা সবাই সেখানে হাজির। মাহিত স্যার অর্থাৎ নিহির আপু নিলয়কে মারামারির জন্য কড়া গলায় কথা বলতে লাগলো। ঠিক তখনই সবাই শুনতে পায়, আসতে পারি স্যার? হ্যাঁ আসো, কিছু বলবে? জি স্যার, নিলয়ের কোনো দোষ নেই। মারামারির সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। আবিদ ভাইয়াকে দেখেছি সিগারেট খেতে, আর আমি পাশ দিয়ে আসতেই সিগারেটের ধোঁয়া আমার দিকে ছেড়ে দিয়ে অসভ্যতামি করছিল, আর এই জন্যই নিলয় আবিদের গায়ে হাত তোলে। নিলয় নিহির কথা শুনে চমকে যায়। কি বলে মেয়েটি? আমি নাকি নিহির জন্য আবিদের গায়ে হাত তুলেছি, অথচ আমি তো আমার ব্যাগে জুস আর আমার বন্ধুর গায়ে হাত তোলার জন্য আবিদকে এসে মেরেছি। তাহলে কি ও আমাকে বাঁচাতে মিথ্যা কথাগুলো বলেছে? কিন্তু কেন? নিলয় কথাগুলো ভেবে অবাক হয়। বুঝলাম, কিন্তু নিলয় তুমি কলেজে নতুন আসতে না আসতে সিনিয়রদের গায়ে হাত তুলতে পারো না? যেহেতু আবিদের এখানে ফল্ট ছিল, পাশাপাশি তোমার বাবা আমার পুরনো বন্ধু, এই জন্য এবার তোমাকে কোনো শাস্তি দিলাম না, বাট এটাই তোমার লাস্ট ওয়ার্নিং। আই উড নট টোটালেট ইট এনি লঙ্গার। ইউ মে গো। আর আবিদ, তোমার ব্যবস্থা করছি আমি। ওকে স্যার, থ্যাঙ্কস। নিহি প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে এসে করিডোরে আনমনে হাঁটছে আর নিলয়ের কথা ভাবছে। হঠাৎ তার সামনে নিলয়কে দেখে সে অনেকটা চমকে গেল। রুম থেকে বেরিয়ে নিহিকে দেখে নিলয় দৌড়ে ওর সামনে যেয়ে দাঁড়ালো। আজ তোমার জন্য প্রিন্সিপাল স্যারের শাস্তির হাত থেকে বেঁচে গেলাম। আজ তুমি স্যারের সামনে ওইভাবে অভিনয় না করলে স্যার আমাকে সহজে ছেড়ে দিতেন না। সো উইল ইউ বি মাই ফ্রেন্ড? নিলয় নিহির দিকে হাত বাড়িয়ে কথাটি বলল। আশ্চর্য, আমি কখন প্রিন্সিপাল স্যারের রুমে অভিনয় করলাম? নিহি কাঁপা কাঁপা হাতে নিলয়ের হাতে হাত বাড়িয়ে মাথা নেড়ে হাসূচক উত্তর দিল। ওদের দুজনের মাঝে বেশ ভালো মতোই বন্ধুত্ব গড়ে ওঠে। নিহি যে কিনা টিফিনে অন্যের ভাগ দিত না, সে নিহি নিলয়ের সাথে বসে টিফিন ভাগাভাগি করে খায়। নিহি কেবল নিলয় নামক একটা ছেলের সাথেই কথা বলে।
এ অবধি যত ছেলে ওর দিকে হাঁ করে তাকিয়েছে স্যারদের কাছে যে তার নামই বিচার দিয়েছে, কিন্তু নিলয়ের সাথে সে নিজেই মিশে কত হাসাহাসি করে, মজা করে। নিলয় ছাড়া যেন এখন সে কিছুই বোঝে না। ক্লাসের মেয়েরাও অবাক হয়ে ওদের কাণ্ড দেখে। বেশ কিছুদিন পর প্রতিবারের মতো এইবারও কলেজ থেকে স্টুডেন্টদের নিয়ে ট্যুরে যাওয়ার প্ল্যানিং করেছে সিনিয়র টিচাররা মিলে। নিলয় আর নিহি পাশাপাশি প্রথম বেঞ্চে বসে গল্প করছে। টিচার রুমে এসে স্টুডেন্টদের বলল, আগামী 12/2/2020 তারিখে সকাল 8টার দিকে কলেজের রাঙামাটির উদ্দেশ্যে বাস এসে পৌঁছাবে। আমি আর মাহিদ স্যার যাব তোমাদের বাসের সাথে। ওই দিন সঠিক সময় এসে পৌঁছাবে সবাই। নিহি নিলয়ের দিকে তাকায়। নিলয় সব মেয়েদের দিকে একবার করে তাকিয়ে নিল। ক্লাসরুম, টিচার, বন্ধু সবার থেকে লুকিয়ে দুটো মানুষ চোখাচোখিতে ব্যস্ত। আমি স্কুল লাইফে কিছু বন্ধুদের এমন দেখেছি, পাশের বেঞ্চের মেয়েদের দেখার জন্য উকিঝুঁকি মারার সময় স্যারদের কাছে ধরা খেয়ে পিটুনি খেয়েছে। তবে এদের আজব সম্পর্ক, একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো অপরজন তার বিপরীত, ফাজিল আর দুষ্টু। অথচ দুজনের ভালো লাগার কম্বিনেশন বিশাল। 12 তারিখ সকাল 7:30। এক এক করে সকলে ট্যুরে যাওয়ার জন্য রেডি হয়ে ক্যাম্পাসে এসে পৌঁছালো। আর এদিকে নিহির চোখ খুঁজছে নিলয়কে। নিলয়কে কেউ কোথাও খুঁজে পাচ্ছে না। নিহি খুঁজতে খুঁজতে অর্কদের কাছে এসে দাঁড়ায়। কি ব্যাপার, নিলয় তো এখনো কলেজে এসে পৌঁছালো না। বাস তো কখনই চলে এসেছে। এদিকে 8টা বাজতে চললো। এখনই মাহিদ স্যার এসে বকাঝকা শুরু করবে। যদিও তিনি এখনো আসেনি, তিনি আসলেই তো গাড়ি ছেড়ে দেবে। ওদের কথা শুনে নিহিরও মনটা খারাপ হয়ে গেল। নিলয় কি তাহলে আসবে না? কলেজে আসার আগে সকালে বাবাকে ট্যুরে যাওয়ার জন্য সাদা কালারের শার্টটা পরতে বলেছিলাম, কিন্তু বাবার ইচ্ছে ছিল ব্লু কালারের জ্যাকেটের সাথে ব্লু শার্ট পরার। তবে বাবা যদি আজ সাদা শার্টটা না পরে আসে তাহলে ভাববো নিলয় আজ আসবে, আর না হলে ধুর, এভাবে কেন ভাবছি জানি না। নিহি কথাটি ভাবতে ভাবতে গেটের দিকে তাকিয়ে দেখে তার বাবা অর্থাৎ মাহিদ স্যার ব্লু কালারের জ্যাকেটটা পরে এসেছে। সাথে সাথে নিহির বুকটা ধক করে উঠল। নিহি ভেবেই নিয়েছে তাহলে নিলয় আর আসবে না। সবাই বাসে উঠে পড়েছে। 8টা বাজার 5 মিনিট পর বাসটি ছেড়ে দিল। যদিও খুব আস্তে যাচ্ছে এখনো। সকলে বাসে উঠে মজা করতে ব্যস্ত হলেও নিহি নিলয়কে প্রচণ্ড রকম মিস করতে থাকে। নিহি হঠাৎ দেখে তার বাবা ব্লু কালারের জ্যাকেটটি খুলে ফেলেছে, আর জ্যাকেটের মধ্যে সাদা টি শার্ট পরা ছিল। নিহি অজানা এক হাসি দিয়ে সাথে সাথে বাসের জানলা দিয়ে বাইরে তাকায়। দেখলো ট্রাভেলিং ব্যাগ কাঁধে নিয়ে নিলয় দৌড়ে বাসের দিকে আসছে। তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সে একদম হিরো স্টাইলে দৌড়ে এসে বাসে উঠে পড়ল। বাসে সবাই তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। চারপাশে চোখ বুলিয়ে নিল। দুজন করে সিট। মাহিদ স্যার কিছুটা বকা দিয়ে বলে, দেখো কোথাও ফাঁকা আছে কিনা। দরজা থেকে দুটো সিট পরে দেখলো একটা সিট ফাঁকা। সে সেখানে বসে পড়লো। নিহি ভাবতেই পারেনি নিলয় শেষ মুহূর্তে এসে পৌঁছবে এবং তার পাশেই বসবে। সে কিছুক্ষণের জন্য নিলয়ের দিকে তাকিয়ে থাকে। নিলয়ও একবার নিহির দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয়। প্রথমে খেয়াল করেনি সে কার পাশে বসেছে, কারণ নিহিকে অন্য দিনের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। সাজুগুজু করেছে মেয়েটা। কম বেশি ছেলেগুলো নিহিকে দেখতে ব্যস্ত, তাই তাকে চিনতে নিলয়ের প্রথমে কষ্ট হয়। চলন্ত বাসটি তার আপন গতিতে প্রকৃতির বহময় সৌন্দর্য আর পিচ ঢালা রাস্তাকে পেছনে ফেলে নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটে চলেছে। সকলে অনেক সময় ধরে হই হুল্লোড় করে ক্লান্ত হয়ে যখন সিটে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছে, নিহি তখন জানালার বাইরে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত। নিহির দিকে তাকাতেই তার খোলা চুলগুলো উড়ে নিলয়ের মুখে এসে লাগলো। নিলয় বড় একটি শ্বাস নিয়ে চুলগুলো সরিয়ে দেয়। নিলয়ের চোখ তখন পাশে থাকা নিহির দিকে চেয়ে বারবার আটকে যাচ্ছে। একজন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে, আরেকজন মুগ্ধ হয়ে প্রকৃতি দেখায় ব্যস্ত থাকা খোলা চুলের মেয়েটির সৌন্দর্য উপভোগ করছে। নিলয় জানেও না কেন সে নিহির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর কানে হেডফোন গুঁজে চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে নিয়ে শুয়ে আছে।
হুট করেই নিলয়ের মাথায় দুষ্ট বুদ্ধি এলো। মেয়েটি নির্ঘাত রোমান্টিক কোনো গান শুনছে, আমার শুনতে ক্ষতি কি? কথাটা ভাবতে ভাবতে ইয়ারফোনের এক সাইড খুলে সে কানে নিতে বড়সড় অবাক হয়। ট্যুরে এসে এরকম একটা রোমান্টিক মোমেন্টে কানে ইয়ারফোন দিয়ে কেউ মোটিভেশনাল স্পিচ শুনতে পারে? নিলয় কল্পনায়ও ভাবেনি। এটা মেয়ে নাকি এলিয়েন? ইচ্ছে তো করছে এটাকে উঠিয়ে জানলা দিয়ে বাইরে ফেলে দেই। কি আনরোমান্টিক মাইরি! নিলয় কখন যে ঘুমিয়ে পড়েছে সে টেরই পায়নি। হঠাৎ করে ঘুম ভাঙতেই সে লক্ষ্য করলো নিহি তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। চুলগুলো তার মুখে এসে পড়াতে তাকে দেখতে আরও মায়াবী লাগছে। নিলয় হাত দিয়ে তার মুখের ওপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। রাঙামাটি এসে পৌঁছতে তাদের রাত হয়ে যায়। সকলে মিলে একটা হোটেলে এসে উঠেছে। রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর নিয়ে চাঁদ দেখতে জানালার বাইরে তাকাতেই তার নাকে শিউলি ফুলের গন্ধ ভেসে আসে। নিহি হাঁটতে হাঁটতে হোটেলের বাইরে চলে আসে। হঠাৎ সে অন্ধকারের মানুষের আকৃতির মতো এক প্রতিবিম্ব দেখতে পেল এবং সেই প্রতিবিম্বটির চারিদিকে ধোঁয়া উঠতে দেখল। নিহি ভূত বলে চিৎকার দিতে থাকলে কেউ একজন এসে তার মুখ চেপে ধরে। আরে মিস বিনুনি, চিৎকার দিচ্ছ কেন? ভূত কেন হতে যাব? আমি নিলয়। আগের বার আমাকে বাঁচিয়েছিলে বলে এইবার চিৎকার করে আমাকে ফাঁসাবে নাকি? তুমি এত রাতে হোটেলের বাইরে কি করছো? আমি তো অন্ধকারে তোমাকে ভূত ভেবে ভয়ই পেয়ে গিয়েছিলাম। ওই আর কি, ভূত খুঁজতে বাইরে আসছিলাম। আচ্ছা, তো ভূত খুঁজতে গেলে বুঝি সিগারেট খেতে হয়? এই রে, ধরে ফেলেছে। প্লিজ কাউকে এই কথা বলো না। আচ্ছা বেশ, বলবো না। তো মিস বিনুনি, তুমি কেন এত রাতে বাইরে আসছো? রুমেই ছিলাম, তখনই বাইরে থেকে শিউলি ফুলের গন্ধ নাকিয়ে আসতেই মনটা ঘর থেকে আমাকে বাইরে টেনে আনলো। বেশ, তো তাহলে চলো দুজনে হাঁটতে থাকি আর এই চাঁদের আলোয় শিউলি ফুল গাছের সন্ধান করতে থাকি। নিহি যেন কল্পনা করতে পারছে না যে নিলয় তার সাথে নিচ থেকে হাঁটতে যেতে চাচ্ছে। দুজনে হাঁটছে আর নানান রকমের গল্প করছে। আজকের এই আলো ছড়ানো চাঁদটার মতোই তাদের একসাথে থাকার এই মুহূর্তটা যেন পৃথিবীর সব থেকে সুন্দর মুহূর্ত মনে হতে লাগলো। নিহির ইচ্ছা করছে নিলয়ের হাত ধরে হাঁটতে, কিন্তু অজানা বাধা তার ইচ্ছাটাকে পূরণ করতে দিচ্ছে না। অতঃপর দুজনে হাঁটতে হাঁটতে শিউলি গাছটার কাছে চলে আসলো। নিহি দৌড়ে যে গাছটির নিচে দাঁড়ালো এবং মাটি থেকে শিউলি ফুল কুড়াতে লাগলো। নিলয় নিহির দিকে কিছুটা বিস্মিত হয়ে তাকিয়ে গাছটির কাছে যেয়ে শিউলি গাছটি ঝাঁকি দিতে থাকলে অসংখ্য ফুল গাছটি থেকে ঝরে পড়তে লাগলো। নিহি ফুলগুলো হাত বাড়িয়ে ধরার চেষ্টা করছে আর ফুলগুলো যেন সারা শরীরে এসে পড়ছে। নিলয় এই সুন্দর দৃশ্য মুগ্ধ হয়ে দেখতে লাগলো আর সাথে সাথে ফোনটা বের করে এরকম সুন্দর মুহূর্তটা এক স্মৃতি হিসেবে ক্যামেরাবন্দি করে রাখলো। আবারও হাঁটতে হাঁটতে তাদের সামনে এক আইসক্রিমের দোকান চোখে পড়ল। সেখানে এসেই দাঁড়ায়। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? এইটুকু হেঁটেই হাঁপিয়ে পড়ছো? দেখো, আমি কিন্তু এখন এদের মতো তোমাকে কোলে নিয়ে হাঁটতে পারবো না। ধ্যাৎ, সামনে দেখো, আইসক্রিমগুলো আমাকে তার দিকে টানছে। ওহ, এই ব্যাপার। তাহলে চলো দুজনে আইসক্রিমের কাছে যে ধরা দেই। নিহি মুচকি হাসলো। এরপর দুজনে আরও কিছুক্ষণ থেকে হোটেলে ফিরে আসলো। পরের দিন সকালে নিহি অনেক ভোরেই হোটেল থেকে বেরিয়ে একা একা হাঁটতে হাঁটতে এক নদীর পাড়ে চলে আসে। সকালের নদীর চঞ্চল স্রোতের মতো তার মনটাও বেশ ফুরফুরে মনে হতে লাগলো। সে নদীর পাশে বসে পা দুটি পানিতে ডুবিয়ে দিয়ে কাল রাতে নিলয়ের সাথে কাটানো মোমেন্টগুলো ভাবছে আর আনমনে হাসছে। হঠাৎ সে পেছন থেকে কারো একজনের হাতের ধাক্কা অনুভব করলো। সাথে সাথে নিহি পানিতে পড়ে যায়। সাঁতার না জানাতে সে যেন মৃত্যুর মুখের দিকে ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো। তারপর আর কিছুই মনে নেই। বিকেল 4:30। নিহির জ্ঞান ফিরে আসার পর সে আশেপাশে অনেক চেনা মানুষের মুখ দেখতে পেল। সকলেরই মুখে চিন্তার ছাপ, কিন্তু সবার মধ্য থেকে দুজনের চোখ দুটো দেখে বোঝা যাচ্ছে তারা অনেক কেঁদেছে। এক মাহিত স্যার অর্থাৎ নিহির বাবা, আরেকজন নিলয়। নিহি নিলয়কে দেখে পুরো অবাক হলো। নিলয়ের চোখ দেখে পুরো লাল হয়ে আছে। নিহিকে আরো অবাক করে দিয়ে নিলয় বলে উঠল,
কেমন আছে এখন তুমি? কোথাও কষ্ট হচ্ছে না তো তোমার? হাতার জানোই না যখন কেন গিয়েছিলেন নদীর কাছে, আর যাবেই যখন কাউকে সাথে না নিয়ে একা একা কেন গিয়েছিলে? আর যদি আমি সঠিক সময়ে সেখানে না যেতাম, আর যদি তোমার কিছু হয়ে যেত তখন? নিলয় এক নাগারে কথাগুলো বলে ফেলল। নিসহ উপস্থিত সকলে নিলয়কে এতটা উত্তেজিত হতে দেখে বেশ চমকে গেল। নিলয় আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে আসে। নিহিকে তুই ভালোবাসিস তাই না নিলয়? পাগল হয়েছিস? কি সব বলছিস? তুই যত এই কথাটা আমাদের কাছে কিংবা নিজের কাছে লুকাস না কেন, নিহির প্রতি তোর ভালোবাসাটা কিন্তু ঠিকই প্রকাশ পেয়ে গেছে। ভালো না বাসলে নিহি পানিতে পড়ে যাওয়ার পরে সকলের মধ্যে তুই কেন জীবনের ঝুঁকি নিয়ে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলি? ওর জ্ঞান না ফেরা অবধি সারাক্ষণ নিহির পাশে বসে কেঁদেছিস আর তাকে কেয়ার করেছিস। আর তোর ফোনেও আমরা নিহির ছবি দেখেছি। এখনও বলবি তুই ওকে ভালোবাসিস না? জানি না ভালোবাসি কি না, তবে এটুকু জানি ওর কেউ ক্ষতি করতে চাইলে আমি তাকে ছাড়বো না। নিয়ে এমনি এমনি পানিতে পড়ে যাবে না, এটা নিশ্চয়ই কেউ ইচ্ছা করে করেছে। আমি নিহিকে কেউ কিছু করতে আসলে আমি তাকে মেরেই ফেলবো। আমার নিহি? ভাই তুই তো ওর প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছিস। আর কোনো কথা না, কাল 14ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ডে, কালকে ওকে প্রপোজ করে দে। আর তাছাড়া কালকের পর আমাদের সবাইকে এখান থেকে ফিরতে হবে। সো কালকে সঠিক সময় ওকে সবটা জানানোর। ইয়ার সব ঠিক আছে, কিন্তু নিহি যদি একবার রিজেক্ট করে দেয় আমি তো আর তখন ওর সামনেও যেতে পারবো না। তুই এইসব কথা বলছিস? আরে তুই আমাদের কলেজের হিরো, আর নিহি তো লাকি যে তুই ওকে ভালোবেসেছিস। তুই ওকে কালই প্রপোজ করবি। জয় নয় ক্ষয় কিছু একটা হবে। আচ্ছা, তাহলে হোটেলের পিছনের গার্ডেনটায় আমি সব অ্যারেঞ্জমেন্ট করে রাখবো। তোরা শুধু কাল নিহিকে কিছু একটা বলে গার্ডেনটায় নিয়ে আসবি। 14ই ফেব্রুয়ারি। নিহি, মিথু, মিথিলা, লাবিব একসাথে বসে আড্ডা দিচ্ছিল। এমন সময় অর্ক আর আরাফাত এসে বলতে লাগে, নিহি, তোকে একবার হোটেলের পিছনের গার্ডেনে যেতে হবে। কিন্তু কেন? মাইত স্যার ওকে গার্ডেন পরিষ্কার করতে ডেকেছে, তাই। হোয়াট? মানে মাহিত স্যার গার্ডেনে আসলে ধ্যাত। অর্ক তুই বল না কি জন্য ডেকেছে স্যার নিহিকে? আসলে মানে ওই যে নিহি কাল পানিতে পড়ে গিয়েছিল না, সেজন্য স্যার অনেক চিন্তিত আছে। হয়তো নিহিকে সেজন্য কোনো উপদেশ দিতে ডেকেছে। ও আচ্ছা, চলো তাহলে সবাই। আরে আরে, স্যার তার মেয়ের সাথে একা কথা বলবে, সেখানে আমরা কেন হ্যাংলার মতো যাব? নিহি তুই একাই যা। ওকে, তোরা থাক, আমি তাহলে আসি। গার্ডেনে যে নিহি কোথাও তার বাবাকে দেখতে না পেয়ে চলে আসতে যাবে, হঠাৎ তার চোখ আটকে যায় গার্ডেনের এক কোণে ফুল দিয়ে ডেকোরেশন করা একটা জায়গার দিকে। নিহি সেই জায়গাটার দিকে গেল। ওয়াও, কত সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে জায়গাটা। আজ তো আবার ভ্যালেন্টাইন্স ডে, নিশ্চয়ই আজ কেউ কাউকে প্রপোজ করবে। আচ্ছা, ভালোবাসার মানুষটাকে কি এই দিনে সবাই প্রপোজ করে, তার মনের কথাগুলো জানায়? আমি কেন নিলয়কে তাহলে আমার মনের কথাগুলো জানাতে পারি না? তাকে সামনে দেখলে জানি না কেন আমি নিজের মধ্যেই থাকি না। তার হাসি, দুষ্টুমি, অ্যাটিটিউড, কথা বলা সব কিছু যেন সবার থেকে অন্যরকম। সে হাসলে অজান্তে আমার মুখেও যেন হাসি ফুটে ওঠে। আচ্ছা, ওকে দেখলেই যে আমি সব সময় ওর দিকে তাকিয়ে থাকি, এটা কেউ বুঝতে পারে? আচ্ছা, এমনও তো হতে পারে ও আমাকে ভালোবাসে অথচ আমার মতোই বলতে পারে না। ধ্যাত, কী সব ভাবছি আমি। ও কেন আমাকে ভালোবাসবে? তবে এটা কি হতে পারতো না আজ এই দিনে ও আমাকে ফুল দিয়ে হাঁটু মুড়ে আমার সামনে বসে বলবে, মিস বিনুনি, আমিও তোমাকে ভালোবাসি। নিহি একা একা উপরের কথাগুলো বলছিল একটু শব্দ করেই। পুরো কথাটা শেষ না করতেই হঠাৎই পেছন থেকে কে যেন কথাটি বলে উঠল। নিহি পেছনে ফিরে হতভম্ব হয়ে গেল। নিলয় তার পেছনে দাঁড়িয়ে। তার মানে কি ও আমার সব কথা শুনতে পেয়েছে?
তার থেকেও বড় কথা, নিলয় তাকে ভালোবাসি বলেছে। হাজারো প্রশ্ন নিহির মনে কড়া নাড়তে লাগলো। এদিকে নিহি যখন কথাগুলো বলছিল তখনই নিলয় এসে সব শুনতে পারে। নিলয়ও ভাবতে পারেনি নিহি তাকে আগে থেকেই ভালোবাসে। নীরবতা ভেঙে নিলয় হাঁটু মুড়ে বসে 2 হাত বাড়িয়ে দেয়, হাতের মধ্যে অনেকগুলো শিউলি ফুল রাখা। খুব কি বেশি ক্ষতি হয়ে যাবে যদি তোমার ওই সূচনার মতো কাজল কালো চোখের গভীরে নিজেকে হারিয়ে ফেলি? খুব কি বেশি ক্ষতি হয়ে যাবে যদি কোনো এক ঘোর বৃষ্টির দিনে একগুচ্ছ কদম ফুল নিয়ে যদি তোমায় ভালোবাসি বলি? এই নোংরা শহরের বর্তমান প্রেমিকদের মতো হয়তোবা শহরের নাম করা হোটেলে গিয়ে তোমাকে ডায়মন্ড রিং পরিয়ে ভালোবাসি বলতে পারবো না, কিন্তু কোনো এক ক্লান্ত অলস দুপুরে নদীর পাড়ে বিশাল কাশবনের কাশফুলের তোমার সামনে দিয়ে ভালোবাসি বলি, তখন কি তুমি আমাকে ফিরিয়ে দেবে? যদি তোমার কোলে মাথা রেখে গভীর রাতে নদীর পাড়ে বসে জ্যোৎস্না দেখার আবদার করি, তবে কি চাওয়াটা খুবই বেশি হয়ে যাবে? সারাদিনের ক্লান্তি শেষে তোমার কোলে মাথা রেখে যদি হারিয়ে যেতে চাই রূপকথার দেশে, তুমি কি সেই সুযোগটুকু দেবে আমাকে? 21 শতাব্দীর নোংরা ভালোবাসার পরিবর্তে আমি যদি সেই 90 দশকের মতো ছোট্ট ডিঙ্গি নৌকায় শত শাপলার ঘেরা বিলের পানিতে তোমার ঠোঁটের আলতো স্পর্শে আবদার করি, তখন কি ফিরিয়ে দেবে আমায়? আকাশের লক্ষ কোটি তারার সাক্ষী রেখে বলছি ভালোবাসি তোমাকে। খুব বেশি কিছু চাওয়ার নেই তোমার কাছে। দক্ষিণা বাতাসে যখন তোমার চুলগুলো এলোমেলো হয়ে যাবে, তখন আমার হাতের আলতো স্পর্শে তোমার চুলগুলো সরিয়ে দেওয়ার অধিকারটুকু দিও। কুয়াশার চাদরে ঢাকা ছোট্ট এই মফলমে পাশাপাশি হাতে হাত রেখে প্রতি ফোঁটা শিশির বিন্দু স্পর্শগুলো ফিল করার সুযোগটুকু দিও। তোমার কথা প্রত্যেকটা অভিমানের কারণ হওয়ার জন্য সরি বলার সুযোগটুকু দিও। শেষ বয়সে একসাথে পান খাওয়ার জন্য তোমাকে পাশে রাখার সুযোগটুকু দিও। ব্যাস এইটুকুই চাওয়া। নিহি হতভম্ব হয়ে গালে 2 হাত দিয়ে চোখ আর গাল বড় করে তাকিয়ে রইল নিলয়ের দিকে। ফাজিল ছেলেটা এভাবে প্রপোজ করবে নিহি কখনো কল্পনা করতে পারেনি। কিছু সময় অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। নিহি নিলয়ের হাত থেকে ফুলগুলো নিয়ে নিলয়ের মাথায় ছেটাতে থাকে আর বলে, আমি চাই তোমার পাশে এইভাবেই থাকতে। এদিকে আবিদ আড়ালে তাদের সমস্ত কথাগুলো শুনে ফোন বের করে নিলয় নিহির প্রপোজের একটা ফুটেজ ভিডিও করে রাখলো। সেদিন নিহিকে ধাক্কা মারার পর নিলয় তাকে বাঁচিয়ে আমার প্ল্যানিংয়ে জল ঢেলে দিয়েছে, কিন্তু আজ আমি এই ভিডিওটি মাহিদ স্যারকে দেখিয়ে প্রিন্সিপাল রুমের নিহির করা নিলয়ের প্রতি সেদিনের শিকার রিভেঞ্জ নেব। এরা দুজন আমাকে কলেজের সকলের সামনে অপমান করেছে, এবার দেখবো ওরা কোথায় যায়। আবিদ কথাগুলো ভাবতে ভাবতে চলে যায়। নিহি নিলয় দুজনে একসাথে হাত ধরে হাঁটছে আর প্রেম আলাপ করছে। তখনই অর্ক আর আরাফাত দৌড়ে তাদের কাছে আসে। নিলয়, তোদের দুজনকে মার্টিন স্যার ইমার্জেন্সি ডেকেছে। কেন, কিছু হয়েছে? আবিদ তোদের প্রপোজ করার সময় সেখান থেকে ভিডিও করে স্যারকে যে সব দেখিয়েছে, আর তারপর ওই স্যার তোদের ডেকেছে। যাহ বাবা, প্রেম শুরু করতে না করতেই প্লেনদের এন্ট্রি। চল দেখি কি ভাষণ দেয়। নিলয়, আবার বাবাকে কি বলছো? নিহি এবং নিলয় দুজনেই মাইসারের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ সবাই চুপচাপ করে থাকার পর মাইসার বলা শুরু করলো। এইসব আমি কি শুনছি? তোমরা কি সত্যি দুজন দুজনকে ভালোবাসো? আমি তোমাদের মুখ থেকে শুনতে চাই। নিহি, আমি কখনো ভাবতে পারিনি তুই আমার বিশ্বাসটা ভাঙবি। আমি জানতাম আমার মেয়ে সবার থেকে আলাদা, সে পড়ালেখা ছাড়া আর কখনো বিগড়ে যাওয়া পথে পা বাড়াবে না, কিন্তু তুই কি না। স্যার, নিহি। চুপ, একদম চুপ। কি ভেবেছো কাল তুমি পানি থেকে আমার মেয়েকে বাঁচিয়ে এনেছো বলে আমি তোমার সব কথা মানবো? কি যোগ্যতা আছে তোমার আমার মেয়েকে পাওয়ার? তোমার বাবা বড় লোক কোটিপতি বলে ভেবেছো তোমার সাথে আমার মেয়েকে মেনে নিব? আরে তুমি তো গুন্ডাগিরি ছাড়া আর কিছুই করতে পারো না। কলেজে আসতে না আসতেই তো আবিদের সাথে মারামারি করেছিলে। পড়াশোনাও তো আমার মেয়ের ধারে কাছে আসতে পারবে না। নিহি সব সময় টপ করে এসেছে, তুমি কি পারবে আমার মেয়ের সাথে টপ করে দেখাতে? আর যদি পারি, যদি আমি আপনার মেয়ের যোগ্য হয়ে দেখাতে পারি, তখন আপনি পুরো কলেজের সামনে আপনার
মেয়েকে আমার হাতে তুলে দেবেন। আচ্ছা, তোমার কথাই মানলাম। আমি আমার মেয়েকে ভালোবাসি, এজন্য একটা চান্স দিলাম। আর 1 মাস পরেই তোমাদের ফাইনাল এক্সাম। আমিও দেখব তুমি এই 1 মাসের ভিতরে কি করতে পারো। হি হি, স্যার রেডি থাকবেন। ক্যাম্পাসে আর এই সেদিন আপনি আমার হাতে আপনার মেয়েকে তুলে দেবেন। কিন্তু একটা কথা স্যার, কারো অপমান করার আগে ভেবে নেবেন আসলে অপমানটা করাটা আদৌ ঠিক কিনা। কারো যোগ্যতা নিয়ে অপমান করা ঠিক না। এমনও হতে পারে আমি সত্যিই টপারদের টপকে প্রথম হলাম, কিন্তু আপনার মেয়েকে তখন আর গ্রহণ করছি না, কারণ আমার টাকা আর টপ করার রেজাল্ট, স্মার্টনেস, মন ভালোবাসা সব আছে। তাহলে কেন আপনার মেয়েকে তখন চাইবো? নি নো নিহি, তুমি চুপ থাকো। এটাই হোক আমার ভালোবাসার এগ্রিমেন্ট। আর সবাই সাক্ষী থাকলো। আর শুনুন স্যার, নিলয় যা বলে তাই করে। দুজনেই মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। রাঙামাটি ছেড়ে চলে আসার পর পরের দিন কলেজে নিলয়, নিহি ও তাদের বন্ধুবান্ধব ক্যাম্পাসে একসাথে দাঁড়িয়ে মাইসারের দেওয়া কথাগুলো নিয়ে চিন্তা করছিল। এমন সময় অর্ক চিৎকার দিয়ে বলে উঠল, দোস্ত, পেয়ে গেছে। কি পেয়েছিস? আইডিয়া পেয়েছি। শোন, এক্সামের আগে আমি লাইব্রেরিয়ান কাকুকে ঘুষ দিয়ে সমস্ত কোশ্চেন পেপার আগে থেকে নিয়ে রাখবো, আর তুই সেটা দেখে পরের দিন পরীক্ষা দিতে আসবি। না রে অর্ক, আমি এটাও ভেবেছি, কিন্তু এমনটা আমি করব না। নিলয়, তুমি যদি ঠকিয়ে আমাকে পেতে চাও তাহলে ভাববো তোমার ভালোবাসার প্রতি কোনো জোরই নেই। আমি চাই তুমি বাবার করা এগ্রিমেন্টের নিজ যোগ্যতায় আমাকে পেয়ে দেখাও, তাহলেই তো হবে তোমার আর আমার লাভ এগ্রিমেন্ট। আমি তোমাকে পেতে বইয়ের সাথেও লড়াই করতে পারি। আচ্ছা, আমিও এই 1 মাস তোমাকে গাইড করব। দেখতে দেখতে এক্সামের সময় এগিয়ে এলো। নিলয় দিন রাত এক করে মোটামুটি ভালোই প্রিপারেশন নিয়েছে। আর নিহিও এই 1 মাসে নিলয়কে অনেক গাইড করে তাকে অনেক হেল্প করেছে। নিলয় নিহির সাথে সারাদিন প্রেম করত আর ঠিক রাত 2টা থেকে সকাল অবধি পড়াশোনা করত। এটা নিলয়ের প্রতিদিনের রুটিন। সবাই যখন ঘুমাতো তখনই ও বই নিয়ে বসতো। 1 মাস পর আজকে নিলয়ের প্রথম পরীক্ষা। রেডি হয়ে ওর বাবাকে কল দেয়। হ্যালো, আমার একমাত্র বউয়ের টাকলু শ্বশুর জি, কেমন আছো? বজ্জাত, নিহিকে বিয়ে করার আগেই আমাকে তার শ্বশুর বানিয়ে দিলি। দেখ নিলয়, তোকে দিয়ে কোনো ভরসা নেই, আবার ভয়ও নাই। তুই এক্সাম দিয়ে ভালো রেজাল্ট করবি এটা ভাবতেও আমার শীত লাগছে। বাবা, তুই সত্যিই নিহাকে আমার বৌমা করে আনতে পারবি? এক্সাম দিতে যাচ্ছি, কোথায় দোয়া করবা তা না শুরু হয়ে গেল তোমার মেয়াদ উত্তীর্ণ বক্তব্য। ধরে রেখে তোমার বৌমা বানিয়ে তারপর তোমার সামনে আসবো। এখন রাখি। প্রথমবার তোকে নিয়ে চিন্তা হচ্ছে। যা বেটা যা, আপনি বাঁচলে ছেলের নাম। তুমি আমার থেকে বড় ফাজিল হয়ে গেছো। তোর সাথে থেকে থেকে এমন হয়েছে। রাখে তো বাবা, টাটা। আরে শোন, বেস্ট অফ লক মাই বয়। থ্যাংক ইউ বেপি। নিলয়ের বাবা নিলয়ের বন্ধুর মতোই। সবটা নিলয় আগেই বলেছিল। তাই যখন এগ্রিমেন্টের রুলস অনুযায়ী এক্সাম দিতে যাবে তখন ওর বাবাকে কল দেয়। এক্সাম হলে নিলয় এক্সাম দিচ্ছে। প্রশ্ন সব তার কমন বেঁধেছে। নিলয় পরীক্ষা দিচ্ছে, এমন সময় তার পাশে বসে থাকা একটি ছেলে দাঁড়িয়ে বলতে লাগলো, স্যার, নিলয় নকল এনেছে। দেখুন ওর বেঞ্চের নিচে নকল রাখা। হলরুমে সবাই লেখা বন্ধ করে নিলয়ের দিকে তাকিয়ে পড়ল। কয়েক বেঞ্চের পর বসা নিহা হা করে তাকালো নিলয়ের দিকে। নিলয়ও ছেলেটির কথায় হতভম্ব হয়ে গেল। স্যার নিলয়কে সার্চ করতে এসে দেখে সত্যি বেঞ্চের নিচে নকল রাখা। নিহির মনে নিলয়কে হারানোর ভয় চলে আসলো। সে কাঁদো কাঁদো চোখে নিলয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই নিলয় প্রশ্নটি বুঝতে পেরে মাথা নাড়িয়ে না উত্তর দিল। কি ব্যাপার, তুমি নকল করছো কেন? আমি মানে নকল? ফাজলামি করো বেয়াদব ছেলে, বেরিয়ে যাও ক্লাস থেকে। স্যার নিলয়কে এক্সাম থেকে সাসপেন্ড করতে চাইলে তখনই এক্সাম রুমে প্রিন্সিপাল স্যার প্রবেশ করে। নীলকে সাসপেন্ড করতে হবে না, ছেলেটির কোনো দোষ নেই। নীলের পাশের ছেলেটির ইচ্ছে করেই নীলের সিটে আগে থেকে নকল রেখে দিয়েছিল। বজ্জাত আবিদের কথা মতো ছেলেটা নীলকে ফাঁসিয়েছে। একটি ছেলে আবিদের সব কথা শুনতে পেয়ে আমাকে এসে বলে,
আর আমি সিসি ফুটেজ অন করে সবটা দেখতে পাই। আবিদকে আমি কলেজ থেকে রাস্টিকেট করে দিয়েছি। এইবারে ছেলেটিকে রিল্যাক্সে পরীক্ষা দিতে দিন। নিলয় আর নিহি দুজনেই যেন স্বস্তির শ্বাস নিয়ে এইবার এক্সাম দিতে থাকলো। এক এক করে নিলয় সব এক্সাম ভালোভাবেই শেষ করেছে। আর আজ তার রেজাল্টের দিন। নিহি, নিলয় সহ তার বন্ধুবান্ধব সকলেই চিন্তিত, কেননা আজ এই একটা রেজাল্ট তাদের দুজনের ভালোবাসার দিক বদলে দিতে পারে। সকলে ক্যাম্পাসে এসে দাঁড়িয়েছে। প্রতিবারের মতো প্রিন্সিপাল স্যার এইবার রেজাল্ট অ্যানাউন্স করছেন। প্রথমে তিনি এইবারে এক্সামে থার্ড হওয়া লাবিবের নামটা ঘোষণা করলো। তারপর কিছু সময় খাতার দিকে তাকিয়ে মাহিদ স্যার অবাক হলো। কয়েক মিনিট চুপ থেকে সেকেন্ড হওয়া নিহির নামটা ঘোষণা করতে সকলে অবাক চোখে নিহির দিকে তাকিয়ে পড়ল। নিহির মনে যেন একটা বিশ্বাস আসতে লাগলো যে নিলয় প্রথম হবে, কারণ নিহি ইচ্ছে করে লাস্টের এক্সামটা খারাপ করেছে। লাবিবকেও বলেছিল যেন ওর এক্সামটাও খারাপ করে। নিহি নিলয়ের হাতটা শক্ত করে ধরে চোখটা বন্ধ করতে পুরো ক্যাম্পাসে এইবারের এক্সামে প্রথম হওয়া নিলয়ের নামটা ভেসে উঠল। মাহিদ স্যার সহ সকলে অবাক আর উৎসুক হয়ে হাততালি দিতে লাগলো। নিহি খুশি হয়ে লাফ দিয়ে নিলয়কে জড়িয়ে ধরলো। নিলয় যেন আজ তার ভালোবাসার মানুষটিকে জিতে নিল। মাহিদ স্যার নিলয়কে মাইকের কাছে ডাকলো কিছু বলার জন্য। নিলয় নিহির থেকে হাত ছাড়িয়ে এগিয়ে যায়। পড়াশোনা আমার বাম হাতের খেলা, কিন্তু সমস্যা হলো আমি ডান হাতি ব্যাটসম্যান। সে যাই হোক, ইচ্ছে ছিল আমি প্রথম হব, ইচ্ছেটা ছিল প্রখর, এজন্য অনেক কষ্টও করতে হয়েছে। যদিও এসবের দরকার ছিল না, কিন্তু কেউ একজন আমার ভালোবাসার এগ্রিমেন্টের রুলস হিসাবে এক্সামের প্রথম হতে বলে, তাই আজ সেটা হয়ে গেলাম। এখন আমার কাছে সব আছে, ভালো রেজাল্ট, পড়াশোনার দিক দিয়ে আমি ভালো, টাকা আছে, বাড়ি গাড়ি সব। হয়তো তিনি এখন আমার এই চাকচিক্য দেখে আমাকে ভালোবাসার এগ্রিমেন্ট অনুযায়ী উপহার দেবেন, কিন্তু না, আমি এখন সেটা আর চাই না। আই ডোন্ট কেয়ার এনিথিং। এগ্রিমেন্ট শেষ, এবার আমার সবার থেকে বিদায়ের পালা, কারণ ভালোবাসার কোনো এগ্রিমেন্ট বলে কিছু নেই। ভালোবাসার যোগ্যতার দরকার পড়ে না, ভালোবাসা যে কারো প্রতি হুট করেই হয়ে যায়, আর সেটা বহন করার ক্ষমতা অনেকেরই থাকে না, তাই বলে এগ্রিমেন্ট করে পাওয়াটা বোকামি। আমি নিহি আর আমার ভালোবাসার কথা বলছি। আমি নিহিকে ভালোবাসি, কিন্তু এখন আমি আর তাকে চাই না, বিকজ আমি প্রথম হয়েছি। আমার কাছে সব আছে, ওর থেকে ভালো পেয়ে ডিজার্ভ করি। কি বলেন মাহিদ স্যার, তাই না? কথাগুলো বলে নিলয় একটু থামে। নিয়ে সহ সবাই অবাক হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। মাহিদ স্যার মাথাটা নিচু করে নেয়। নির চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। নিলয় মুচকি হাসে, তারপর বলে, নিহি, কথাগুলো আমি এমনি বলেছি, তোমাকে ছেড়ে যেতে পারবো না। এগ্রিমেন্ট হোক বা না হোক, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি আমারই থাকবে। আশা করি তোমার বাবা ভুলটা বুঝতে পেরেছে, তোমার হাতে তুলে দেবে। নিহিত দৌড়ে স্টেজে আসে। স্টুডেন্টরা সবাই চুপচাপ বসে স্টেজের দিকে তাকিয়ে আছে। মাহিদ স্যার এগিয়ে আসে, নিলয়কে সরি বলে নিহিকে নিলয়ের হাতে তুলে দেয়। নিলয় নির হাতটা ধরে চোখের দিকে তাকিয়ে থাকে। নিলয় পুরো ক্লাসের স্টুডেন্টদেরকে ট্রিট দিয়ে নিহিকে নিয়ে পার্কের রাস্তায় একসাথে হাঁটছে আর একে অপরের সাথে খুনসুটি করছে। নিলয় চুইংগাম খেতে খেতে বলল, তোমার সব কিছুই পারফেক্ট, কিন্তু তোমার চুলটা আর একটু বড় হলে ভালো লাগতো। ধুর, আর বললো না। কোথাকার কোন খচ্চর চুইংগাম খেয়ে গাড়ি থেকে ফেলতেই আমার চুলে এসে আটকে যায়। এরপর আমার চুল কাটা লাগে, আর আমার স্কুটির ব্যাকলাইটও ভাঙে একদিন। কোন হতচ্ছাড়া ছেলে এমন করেছিল, জানতে পারলে ওর খবর আছে। নিলয় জোরে জোরে কেসে ওঠে। নিহির দিকে তাকিয়ে বলে, পানি খাবো। নিহি পানি আনতে যায়। নিলয় পকেট থেকে ফোন বের করে ওর বাবাকে ফোন দিয়ে বলে, তোমার শ্বশুর রূপে আমার বাবা, আমি শেষ। কেন চান্দু, তোমার কি হয়েছে, বকছো কেন? তোমার বৌমা কি ডেঞ্জারাস রে, যদি জানে আমি ওর চুলে চুনকাম আর ওর স্কুটির লাইট ভেঙেছি তাহলে? কি? ওই, তুমি এসব করেছিলে? মানে তুমি সেই ছিলে? নিলয় পেছনে ঘুরে তাকিয়ে দেখে নিহি পানির বোতল হাতে দাঁড়িয়ে আছে। নিলয় তাড়াতাড়ি ফোন কেটে দিয়ে আমতা আমতা করে একটু জোর গলায় বলে, কই, আমি না তো। এত বড় সাহস আমার বউয়ের চুলে চুনকাম লাগায়। দেখো, ওই খচ্চর কোনোদিন বউ পাবে না।
কি বললা? নিলয় দৌড়াচ্ছে আর পেছনে নিহি নিলয়কে ধরার জন্য দৌড়াচ্ছে। চলুক তাদের এমন ফাইজলামিময় খুনসুটিপূর্ণ ভালোবাসা সাতকাহন।